নিজের পরিবারকে শুদ্ধ করেন, নিজের আত্মীয় স্বজনকে শুদ্ধ করেন, নিজের পাড়া প্রতিবেশীকে শুদ্ধ করেন, নিজের পরিচিত জনকে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘৃণা করেন। যদি এই সহি নিয়তটা আপনারা মনে প্রাণে করতে পারেন যে আজকে আমার ছেলের অপরাধের জন্য আমার ছেলেকে ঘর থেকে বের করে দিব, আমার বউর অপরাধের জন্য আমার প্রিয়তম স্ত্রীকে ঘর থেকে বের করে দিব, তাইলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আর এই সহি নিয়তে যদি দেশ চালাইতে হয় তাইলে কোনো দলের আনুগত্য, কোনো একক দলের নেতৃত্বে এই দেশ পরিচালনা করা সম্ভব না। আমি মনে করেছিলাম ইউনূস সরকার একটি শিক্ষা বান্ধব সরকার হবে, শিক্ষিত লোক নিয়েছে, কিন্তু এনার সাথে যে ভেড়ার দল ছিল এটা আমার জানা ছিল এবং দায়িত্বহীন কণ্ঠে আমি প্রেস ক্লাবে বলেছিলাম, ইউনূসকে তুমি যে উপদেষ্টা নিয়েছো, ওরা হাসলে দাঁত খুলে যায়, কাশলে প্যান্ট খুলে যায়, এ দিয়ে তোমার কোনো কাজ হবে না। হাসছিল অনেক প্রেস ক্লাবের সাংবাদিকেরা। বলে কি? বলে হ্যাঁ আমি তাই বলি। কারণ হাসিনা 2009 সালে এসে আমাকে টেলিফোন করলো তার পিএস যে 11টায় PM আপনার সাথে বৈঠকে বসবো, আপনার খুব প্রয়োজন। আমি সেই শরীফুল ইসলাম। এই মেধার বিকাশ হলো এবং সে গবেষণা করবে, গবেষণা করে জাতি গঠনে অবদান রাখবে। এই মেধা দিয়ে সে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এইটা হওয়ার কথা, কিন্তু বড় বড় দামি দামি চাকরি নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। জাতির কাছ থেকে অনেক কিছু নিলাম, ব্যক্তিগত স্বার্থে নিজেকে বিলিয়ে দিলাম, তা তো হবে না। এটা তো কমিটমেন্ট না। আমার দেশের কৃষক চোর না, আমার দেশের মজুর চোর না, আমার দেশের সাধারণ প্রান্তিক মানুষ, দেশের প্রতি যে মমতা আছে, যে দেশত্ববোধ আছে, তাদের মধ্যে বিন্দুমাত্র নেই। এর কারণ কি? এর কারণ তারা শিক্ষা অর্জন করেছে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে। ওই শিক্ষা অর্জন করে নাই যে শিক্ষা তাকে মানুষ করবে, যে শিক্ষা তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, যে শিক্ষা তাকে একদম নৈতিক সমাজ গঠনের উপকরণ হিসেবে নিজেকে উপস্থাপন করবে। সেই শিক্ষায় সে শিক্ষিত হয় না। বিধায় সে অন্যায় ভাবে উপার্জন করে এই দেশের অর্থ পাচার করে বিদেশে ভোগ বিলাস আয়েসের স্বর্গরাজ্য তৈরি করে। আর আমার দেশের কৃষক, শ্রমিক, মজুর যারা তাদের রক্ত পানি করে এই দেশটাকে মানুষের প্রশান্তির জায়গা তৈরি করার জন্য দিন রাত খেটে মরছে, তারা হচ্ছে নিগৃহীত, তারা হচ্ছে লাঞ্ছিত, তারা হচ্ছে উপেক্ষিত। আর ওনাদেরকে বলতে হবে জি স্যার, স্যার এই দেশের মালিক জনগণ, সেই জনগণ হবে স্যার। উন্নয়নের যে মূলে কিন্তু কারিগরি শিক্ষা রয়েছে। বর্তমানে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে চীন যে নীরবে উন্নয়ন করে যাচ্ছে, এর মূলে কিন্তু তার পলিট ব্যুরোর যে সদস্যরা প্রায় 20 থেকে 25 ইঞ্জিনিয়ার রয়েছে, যারা এই উন্নয়নের কাজে তাদের মেধা মনন দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার অবদান অত্যন্ত অনস্বীকার্য। আর উন্নয়নের জন্যই তো মানুষের পরিবর্তন আসে। উনি তো রাজনীতি বোঝে না, উনি শিক্ষার বিষয়েও বেশি ভালো বোঝে না। উনি অর্থনৈতিক কিন্তু পুরস্কার পেয়েছে শান্তিকে। এখানেই হইল অশান্তি। এবং 18 মাসে সংস্কারের কথা বলে কোনো কিছুই করতে পারেননি, বরং একটা সমস্যার সৃষ্টি করে রেখে গিয়েছেন। শিক্ষার দিকে কি নজর দেবেন? আর শিক্ষা উপদেষ্টা কাকে বানিয়েছিলেন? শিক্ষার মান উন্নয়নের জন্য ভালো শিক্ষক কর্তৃক রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিন সঠিকভাবে রুটিন মোতাবেক লেখাপড়া কার্যক্রম সম্পন্ন করতে হবে। একটি দেশের প্রকৃত সম্পদ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এই দেশের প্রকৃত সম্পদ হচ্ছে মেধা সম্পদ। মানুষের জ্ঞান, তার ভিতরে সৃজনশীলতা ও এই উদ্ভাবনী শক্তি। আমি বর্তমানে কুয়েটের একজন ছাত্র, প্রথম বর্ষে। কৃষক কিন্তু দুর্বৃত্ত করে না, কৃষক কিন্তু অসৎ না। আজকে যত কথাই বলে না, যারা বিদেশে থাকে আর যারা গার্মেন্টস কর্মী, রেমিটেন্স আর গার্মেন্টসের টাকা দিয়ে দেশের অর্থিক বাজারে করে। আর আমরা যারা ঢাকাতে থাকি, বিভিন্ন জেলা সদরে থাকি, বিভাগীয় শহরে থাকি, ওইখানে কৃষকদের সম্পদ উৎপাদিত পণ্যই কিন্তু আমরা ভোগ করি। সিটি কর্পোরেশনে আমি ট্রেড লাইসেন্স করতে যাব, আমাকে ঘুষ দিয়ে ট্রেড লাইসেন্স করতে হবে। আমি ইনকাম ট্যাক্স আমার একটা ফাইল ওপেন করব,
আমাকে ঘুষ দিয়ে ফাইল ওপেন করতে হবে। আমি গভর্নমেন্টকে বলছি যে আপনি যত ট্যাক্স দেবো দেন, আমাকে ঘুষ দিয়ে ফাইল ওপেন করতে হবে। সব জায়গায় অবস্থা। মা বাবার সেবা যত্ন করবা, তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ হলে তাদের কোনো বিষয়ে উয়া করবা না, বিরক্ত হবা না, তাদেরকে সম্মানের সাথে আগলে রাখো।